নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর খবর দিনভরের শুরুতে আমাদের যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আর আইপ্যাক মামলার এজলাসে নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতিদের এজলাসে প্রবেশ নিষেধ। আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় এজলাসে নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। গত শুক্রবারই এজলাসে ভিড় এবং হট্টগোলের পণ্ড হয় শুনানি। ইডি তৃণমূল জোড়া মামলা পিছিয়ে দেন বিচারপতি। আর আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সতর্কতা। আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলার এজলাসে নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। গত শুক্রবার এজলাসে ভিড় ও হট্টগোলে পণ্ড হয় শুনানি। ইডি তৃণমূল জোড়া মামলা পিছিয়ে দেন বিচারপতি। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সতর্কতা। আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় এজলাসে নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। গত শুক্রবার এজলাসে ভিড় ও হট্টগোলে পণ্ড হয় শুনানি। ইডি তৃণমূল জোড়া মামলা পিছিয়ে দেন বিচারপতি। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সতর্কতা। একুশের বিধানসভা নির্বাচন এবং 24-এর লোকসভা ভোট, আইন শৃঙ্খলায় নজরদারি এবং বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও লাভ হয়নি বিজেপির। এবার বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী চায় তারা। কলকাতা হাইকোর্টে মামলা করলেন শ্রমিক ভট্টাচার্য। দু 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা ভোট, প্রতিটি ভোটের আগে রাজ্যে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে। 26-এর ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার আবেদন, পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটির 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে। সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকের দাবি, এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিনটোশ বার্ন। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 6 মাস ধরে তাদের সেই কাজ বন্ধ। অন্য কোনো সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি। যেহেতু ভোট ঘোষণা হয়নি, তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। এ বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, অন্য কোনো সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক। নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে। সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিবার ভোট এলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে। কখনো দাবি ওঠে ভোটের সময় আরো বেশি বাহিনী চাই, কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা ভোটে 1100 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সংখ্যায় 1 লক্ষেরও বেশি। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল 1094 কোম্পানি, এক্ষেত্রেও 1 লক্ষের বেশি। বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও ছিল। 21-এর বিধানসভা ভোটে 100%-এর কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল। 24-এর লোকসভা ভোটে 100% বুথে ছিল ওয়েবকাস্টিং। গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 200 মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে। এরপরেও ভোটের 22 গজে সফল হতে পারেনি বিজেপি। 26-এ আবার বিধানসভা ভোট, এবার বুথের ভেতরেও কেন্দ্র বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। কেউ বলছেন বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই, কেউ বলছেন এখনই বাহিনী নিয়োগ করা হোক। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোটের ময়দানে চড়া সুর, এবার আবেদন হাইকোর্টে। ভোটে এর প্রভাব কতটা পড়বে? মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো, হ্যাঁ, মানুষের জাজমেন্ট। নিউজ 18 বাংলা। মিশন 26 শনিবার মালদায় প্রধানমন্ত্রী সভা, আর রবিবার হুগলির সিঙ্গুরে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী।
बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है। ये मेरा दृढ़ विश्वास है। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। এবার তিনি সভা করবেন হুগলির সিঙ্গুরে। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অনেকেরই ধারণা এই সিঙ্গুরের মঞ্চ থেকেই তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন বিজেপি জিতলে বাংলায় লোক নিয়ে আসবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে। आप यहाँ 2026 में भाजपा सरकार बनाइए। हम बंगाल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपनों का बंगाल बनाएंगे। बंद पड़े कारखाने फिर से खुलेंगे, नया निवेश और नए कारखाने लगेंगे, इंडस्ट्रियल हब बनेगा। ये भाजपा का संकल्प है। विकसित बांग्ला, मोदीर गारंटी। তৃণমূল কখনোই শিল্পের বিরোধিতা করেনি। গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের উর্বরা 3 ফসলি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলনটা ছিল। এবং সেদিনকে যে আমাদের লড়াই সঠিক ছিল, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণ করেছিল তার ঐতিহাসিক রায় দিয়ে। তারপরে যখন টাটার ফ্যাক্টরি গুজরাটের সানন্দে চলে গেল, মাথায় রাখতে হবে সানন্দে কিন্তু ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। বরং উল্টে টাটা মোটরসের বর্তমান যিনি এমডি, তিনি এই কদিন আগে বামেরা যেদিনকে ধর্মঘট ডেকেছিল, সেই ধর্মঘটের দিনই নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিট করতে। নরেন্দ্র মোদী আসছেন পলিটিক্যাল ডিভিডেন্ড পুরোতে। 18ই জানুয়ারি সিঙ্গুরের মঞ্চ থেকে একাধিক ট্রেনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বেনারস অমৃত ভারত, সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত, জয়রামবাটি মায়াপুর লোকাল ট্রেন। ভোটের বাংলায় এতগুলো ট্রেন উদ্বোধনও তাৎপর্যপূর্ণ। নিউজ 18 বাংলা। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান জাঁকিয়ে শীতের মধ্যে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। ভোর থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। সাধু সন্তদের ভিড়ে সরগরম হয়ে রয়েছে সাগর। আর কপিল মুনির আশ্রমে সেখানে পুজো, মেলা ঘিরে কড়া নিরাপত্তা। গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্য স্নান জাঁকিয়ে শীতের মধ্যে সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। অর্পণ রয়েছে সরাসরি গঙ্গাসাগর থেকে, কি ছবি সেখানকার জানবো। অর্পণ, যত বেলা গড়াচ্ছে ভোর থেকেই তো সাধু সন্তদের ভিড় দেখা যাচ্ছে, সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী, কি ছবি এখন সেখানে? দেখো, 9 তারিখ থেকে স্নান শুরু হয়েছে এবং গতকাল রাত ভোর আমরা যে ছবি দেখিয়েছি, এখনো সকাল থেকে আমরা যে ছবি দেখাবো, মনোজকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য। আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে এই ছবি দর্শকদের জন্য দেখাচ্ছি। দেখো, এখনো পর্যন্ত ভোরে যে আলো ফোটা, যে গতকাল থেকে যে ছবিটা ছিল সেই ছবিটা কিন্তু সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। কারণ লাখো লাখো পুণ্যার্থী তারা এখন স্নানে ব্যস্ত এবং এই স্নান চলবে। আজকের মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন শুরু হচ্ছে আজ দুপুর 1:19 থেকে আগামীকাল দুপুর 1:19 পর্যন্ত, অর্থাৎ দিন ভোর এবং রাতেও সারা রাত স্নান চলবে। এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন বাফার জোনে, যে বাবুঘাট থেকে আর কচুবেড়িয়া পর্যন্ত যে বাফার জোনগুলি 19টি বাফার জোন করা হয়েছে, সেখানে প্রচুর পুণ্যার্থী তাদেরকে বাস থামিয়ে থামিয়ে রাখা হয়েছে। কারণ একটাই, যে একসঙ্গে এই ভিড়ের চাপ গঙ্গাসাগরে তারা যদি ঠিক মতো না পৌঁছাতে পারে, সেই কারণেই কিন্তু
ধীরে ধীরে তাদেরকে পাঠানো হচ্ছে। আর এই মুহূর্তে ছবি তোমাকে মনোজ দেখাচ্ছে যে সাগরের তট পুরো সম্পূর্ণ কিন্তু ভিড়ে ঠাসা এবং পুলিশ কর্মীদেরকে কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে সেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য। বিভিন্ন যে ড্রপ গেটগুলি করা হয়েছে সেই ড্রপ গেট দিয়ে ধীরে ধীরে পুণ্যার্থীদেরকে ছাড়া হচ্ছে। তুমি জানবে ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে এবং তাদের একটাই লক্ষ্য মোক্ষ লাভের আশায় তারা দৈহিক শক্তি ক্ষয় করে তারা এখানে এসছেন। তারা জানাচ্ছেন যে এই সময়ে সাগরে ডুব দেওয়ার পর তাদের যে রীতি রয়েছে সেইগুলি তারা আচার পালন করার পর তারা ধীরে ধীরে ফিরে যাবেন। একেবারে মোক্ষলাভের আশাতেই পুণ্যার্থীরা হাজির হয়ে গেছেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়। গঙ্গাসাগরের মকর সংক্রান্তির পুণ্য স্নান দুপুর 1:19 থেকে শুরু হবে সেই সন্ধিক্ষণ এবং কাল দুপুর 1:19 পর্যন্ত চলবে। জাঁকিয়ে শীতের মধ্যে কিন্তু সাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী। ভোর থেকেই শুরু পুণ্য স্নান। সাধু সন্তদের ভিড়ে সরগরম হয়ে রয়েছে সাগর। আর এবারে সাগর থেকে আমরা চলে যাব বাবুঘাটে, কারণ বাবুঘাটেও কিন্তু প্রচুর মানুষ এসেছেন। মকর সংক্রান্তির পুণ্য স্নান, বাবুঘাটে গঙ্গা স্নান, ভোর থেকে বহু মানুষের ভিড়। বিশ্বজিৎ সাহা রয়েছে, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগে আমরা গঙ্গাসাগরের ছবি দেখছিলাম, বাবুঘাটে এখন কি ছবি? একদমই বাবুঘাটের ছবি দেখাবো, কারণ গঙ্গাসাগরে যারা যেতে পারেন না তাদের সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন বাবুঘাটের স্নান সারছেন। এই মুহূর্তে ধর্মীয় আচার আচরণ বা রীতি অনুযায়ী মাহেন্দ্র যোগের যে স্নান, সেই মাহেন্দ্র যোগের স্নান চলছে এবং বিভিন্ন যোগ রয়েছে। এই মকর সংক্রান্তির বিভিন্ন যোগ রয়েছে, যেমন তুমি একটা সময় বললে, ঠিক তেমনই পুণ্যকাল রয়েছে। পুণ্যকাল শুরু হবে 3:13 থেকে, অর্থাৎ যে সময় এই যে সূর্যের দেবতা, অর্থাৎ সকলে স্নান করে সূর্য দেবতাকে প্রণাম করেন, এই সূর্য দেবতা ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করেন। আর এই সন্ধিক্ষণটাকেই মকর সংক্রান্তি বলা হয়। আর সেই পুণ্য লগ্ন শুরু হবে, অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে এই সূর্যদেব যখন যাবেন, সেই সময়টা 3:13 এবং সেখান থেকে আজ সূর্যাস্ত পর্যন্ত পুণ্যকাল। তবে মহাপুণ্যকাল, অর্থাৎ যে সময় এই সংক্রান্তি ঘটবে, সেই সময়টা হচ্ছে 3:13 থেকে 4:58 পর্যন্ত। এছাড়াও অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, বিভিন্ন যোগ রয়েছে। অর্থাৎ আজ 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, আগামীকাল 15ই জানুয়ারি মাঘ মাসের প্রথম দিন। এই দুটো দিন মিলেই পুণ্য স্নান চলবে। তবে গঙ্গাসাগরে এখনও বাবুঘাট থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন এই সাগরে যাওয়ার জন্য, তারা বাবুঘাটের মিনি যে গঙ্গাসাগর মেলা, সেখানে এসে জমায়েত হন। সেখান থেকে সরকারি পরিষেবা বাস রয়েছে, সেখান থেকে তারা যাবেন। আজও অনেকে যাচ্ছেন, কারণ মকর স্নানের এই যে তিথি পুণ্য লগ্ন আজ বিকেলে রয়েছে, সেই কারণে আজও অনেকে যাচ্ছেন। আমরা জানি যে এই মকর স্নান মানে ব্রহ্মার যে মানসপুত্র কপিল মুনি, তার আশ্রমেই মূল যে মকর স্নান হয় গঙ্গাসাগরের মহাতীর্থে। কিন্তু অন্যান্য নদী, বিশেষ করে গঙ্গা নদী, যেহেতু গঙ্গা দেবী আজ আবির্ভূত হন, সেই কারণেই গঙ্গা নদীতে স্নানও একটা মহাপুণ্য। আর যেখানে গঙ্গা নদী নেই, সেখানে জলাশয়ে স্নান করলেও এই মকর স্নানের পুণ্য লাভ করা যায়। আর সেই পুণ্য লাভের আশায় তারা বাবুঘাটে চলে এসেছেন, গঙ্গা স্নান সারছেন। মহেন্দ্র যোগের স্নান বলে কথা। একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর এর পাশাপাশি মকর সংক্রান্তিতে পটাশপুরের দিকে নজর রাখবো। কেলেঘাইয়ের ঘাটে ভিড়। মকর সংক্রান্তিতে নদী গর্ভ থেকে মাটি তোলেন পুণ্যার্থীরা। আর কথিত আছে যে এই নদীর মাটি বাড়ির তুলসী তলায় দিলে শুভ হয়। ভোর থেকেই ভক্তরা নদীতে ডুব দিয়ে মাটি তুলে আনছেন। আর কেলেঘাইয়ের পাড়ে চলছে ঐতিহ্যবাহী তুলসী চারার মেলা। মকর সংক্রান্তিতে পটাশপুরে কেলেঘাইয়ের ঘাটে ভিড়। কি ছবি সেখানকার? পঙ্কজ রয়েছে, আরো বিস্তারিত বলবে। পঙ্কজ, মকর সংক্রান্তিতে পটাশপুরে কেলেঘাইয়ের ঘাটে ভিড়। মকর সংক্রান্তিতে নদী গর্ভ থেকে তো মাটি তোলেন পুণ্যার্থীরা। কি ছবি এখন সেখানকার? দেখো, একেবারে দিনেরা তুমি জানো, যেখানে আছে মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে
মহাক্রান্তি পুণ্যতিথিতে যেখানে এই সমুদ্র নদী যে রয়েছে কেলেঘাই নদী, সেই কেলেঘাই নদীতে কিন্তু মকর সংক্রান্তি পুণ্য স্নানে মেতে উঠেছে দর্শনার্থীরা। একদিকে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, অপরদিকে পশ্চিম মেদিনীপুর, দুই দিকে মাঝখানে রয়েছে কেলেঘাই নদী। আর সেই কেলেঘাই নদীতে পুণ্যার্থীরা নদীতে ডুব দিয়ে মাটি তুলে এখানে তুলসী মঞ্চ রয়েছে, সেই তুলসী মঞ্চকে মাটি তুলে দিচ্ছেন। কারণ যেখানে তাদের মনস্কামনা পূর্ণার্থে তারা কিন্তু রাত থেকেই কিন্তু এসে তারা নদীতে, যেখানে কেলেঘাই নদীতে ডুব দিয়ে মাটি তুলে তুলসী মঞ্চে দিচ্ছে। প্রায় ঐতিহ্যবাহী এই তুলসী চারা মেলা নামে পরিচিত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জুড়েই কিন্তু বিখ্যাত রয়েছে এই মেলা। প্রায় 500 বছর জুড়ে এই মেলা হয়ে আসছে। তারপরে এই পূর্ণ স্নান যেখানে রয়েছে মকর সংক্রান্তি পূর্ণ স্নান, সেই পূর্ণ স্নানের মধ্য দিয়ে তারা কিন্তু পুণ্য অর্জন করছেন। সবাই আসছেন পুণ্যার্থীরা, দূর দূরান্ত থেকে আসেন, তারা এখানে মকর সংক্রান্তির উপলক্ষে পুণ্য স্নান করেন। বেশ, একেবারে পূর্ণ স্নানের জন্যই হাজির হয়ে গেছেন পুণ্যার্থীরা। বেশ, অনেক ধন্যবাদ। গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, এক্সপোস্টে সরব মুখ্যমন্ত্রী, আর এই নিয়েই জোর তরজা। পোস্টার যুদ্ধেও সরগরম গঙ্গাসাগর। গঙ্গাসাগর প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। 5ই জানুয়ারি গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। বুধবার মকর সংক্রান্তি, তার আগে গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। এক্সপোস্টে লিখেছেন, গঙ্গাসাগর যাতায়াতের জন্য মুড়িগঙ্গা নদীর উপর রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় গঙ্গাসাগর সেতু তৈরি করছে। প্রায় 5 কিলোমিটার লম্বা 4 লেনের এই অত্যাধুনিক ব্রিজটি বানাতে যে 1700 কোটি টাকা খরচ হবে তা আমরাই দিচ্ছি। গত 5ই জানুয়ারি এই সেতু শিলান্যাস করে এসেছি। এটি তৈরি হয়ে গেলে তীর্থযাত্রীরা সরাসরি সড়ক পথে খুব কম সময়ে গঙ্গাসাগর পৌঁছতে পারবে। সাগরদ্বীপের স্থানীয় মানুষের জন্য এই সেতু হবে আশীর্বাদ স্বরূপ। এলাকার পর্যটন শিল্প বিপুলভাবে উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে এই সেতুটি লাইফলাইন হিসেবে কাজ করবে। আশা রাখি এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে। যদি জাতীয় মেলা করতে হয় তাহলে তো জাতীয়ভাবে করতে হবে, জাতীয় সরকারকে আপনাকে ইনভলভ করতে হবে। জাতীয় সরকার কোথায়? প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন, কেন্দ্র সরকারের সাথে আলোচনা করুন কিভাবে জাতীয় মেলা করা যায়, তার জন্য কি করতে হবে। আমরা তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। কই আমাদের কাছে তো কোনো আলোচনার জন্য কোনো প্রস্তাব আসে না রাজ্য সরকারের তরফ থেকে। বারবার যুগে যুগে দাবি উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে সরব। তো কেন্দ্রীয় সরকার কি বাচ্চা ছেলে নাকি? ওই সুকান্ত বাবুর দল কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা দিল না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1700 কোটি টাকা খরচা রাজকোষ থেকে করতে হচ্ছে, যেটা শিলান্যাস। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে কোনো স্বীকৃতি দিতে চায়। গঙ্গাসাগর জমজমাট, মেলায় সরগরম, রাজনীতিতে গরম। পোস্টার হোর্ডিংয়ে 6 লাভ, কোথাও বিজেপি, কোথাও তৃণমূলের। গোটা রাস্তা জুড়ে শুধু আমি দুজন ব্যক্তির মুখ দেখতে পেলাম, একজন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারো মুখ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না, দুটো মুখ দেখা যাচ্ছে। আর আমাদের কর্মীরা যখন বলে যে আমরা একটা গেট করবো স্যার, ডিএম বলে না আমি পারমিশন দিতে পারবো না। ভাবুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গেট করতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি কেন গেট করতে পারবো না? প্রত্যেকবার গেটের জন্য যোগাযোগ করি, কোনোবার দেওয়া হয় না। এবার ঠিক করেছি আমরা কোর্টে যাবো। যা ইচ্ছা করুক, এত বড় বড় কথা বলছেন সুকান্ত মজুমদার। যান দিল্লিতে বলুন গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করেছে জাতীয় মেলা স্ট্যাটাস দিতে হবে। কুম্ভ মেলা জাতীয় মেলা হলে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা নয় কেন? সুকান্ত মজুমদারের যদি বাংলার প্রতি, গঙ্গাসাগরের প্রতি, সাগর মেলার প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দরদ থাকে, তাহলে তো কেন্দ্রের কাছ থেকে আগে এইটা আদায় করে আনবেন, পোস্টারে রাজনীতি করবেন কেন? নিউজ 18 বাংলা।